শেহজাদ নিজের হাতে শাড়িটা তুলে নিল। গাঢ় হলুদ রঙের শাড়িটার উপর একবার আলতো করে হাত বুলিয়ে মিলিয়ে মিলিয়ে ফুলের গহনাগুলো পাশে সাজিয়ে রাখলো। কিছুক্ষণ চুপচাপ সেগুলোর দিকে তাকিয়ে রইল, যেন বুকের ভেতরে কোনো অদৃশ্য যুদ্ধ চলছে। একসময় গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার সবকিছু খুব যত্ন করে ভাঁজ করে প্যাকেটের ভেতরে রেখে দিল। আরহা অবাক হয়ে এতক্ষণ সবকিছুই দেখছিল। কিছুক্ষণ আগেও যে মানুষটা এত আগ্রহ নিয়ে বলছিল নিজের হাতে শাড়ি পরিয়ে দেবে, সে হঠাৎ করে এসব আবার প্যাকেট করে ফেললো কেন? কৌতূহল চেপে রাখতে না পেরে ভ্রু কুঁচকে নরম গলা জিজ্ঞেস করলো, আবার কি হলো শেহজাদ ভাই? শাড়ি প্যাকেট করলে যে কোনো সমস্যা হয়েছে কি? শেহজাদ মৃদু হেসে ওর দিকে তাকালো। সে হাসির আড়ালেও একরাশ আক্ষেপ স্পষ্ট। কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীর স্বরে বলল, কিছু না, আবার অনেক কিছু। আমি চাইলে তোকে এখনই নিজের হাতে শাড়িটা পরিয়ে দিতে পারি আরু। বিশ্বাস কর, বহুদিন ধরে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছি। কিন্তু সে থেমে গেল। আরহা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। শেহজাদ ওর দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, কিন্তু মানুষ চাইলেই তো সব স্বপ্ন পূরণ হয় না। তুই এখন আমার স্ত্রী নোস। কাল আল্লাহর নামে কবুল বলার আগে, শরীয়তের সেই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তোর ওপর আমার কোনো অধিকার নেই। আমি সেই সীমারেখা কখনো অতিক্রম করতে চাই না। একটু থেমে আবার বলল, ভালোবাসি বলে তোকে সম্মান করি আরু। আর যে ভালোবাসার সম্মান নেই, সে ভালোবাসা কখনো পূর্ণ হয় না। আমি চাই না নিজের বহু বছরের একটা ইচ্ছে পূরণ করতে গিয়ে আল্লাহর অপছন্দের কোনো কাজ করে ফেলি। এমনিতেই তো গুনাহের শেষ নেই আমাদের, কিন্তু এটা তো সেই সব গুনাহের থেকেও বড় গুনাহ। ওগুলো হয়তো জানা অজানা হয়ে যায়, কিন্তু এটা এটা একদম আলাদা। আর আমি জেনে শুনে এমন একটা গুনাহ কীভাবে করবো বলতো? শেহজাদের মুখে কথাগুলো শুনে একদিক থেকে ভালো লাগলেও অন্যদিকে ভেবে আরহার চোখের কোণে জমে থাকা আনন্দটা ধীরে ধীরে মলিন হয়ে গেল। কয়েক মুহূর্ত আগেও কি ভীষণ খুশি হয়েছিল সে, মানুষটা নিজের হাতে তাকে শাড়ি পরিয়ে দেবে। এই ভাবনাতেই বুকটা আনন্দে ভরে উঠেছিল। মনটা খারাপ করে সে মাথাটা নিচু করে আস্তে করে বলল, আমি তো আপনার হবু বউ শেহজাদ ভাই। আর মাত্র একটা রাত, কালকেই তো আমাদের বিয়ে। তাছাড়া আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে এখন শাড়ি পরাতে সমস্যা কোথায়? শেহজাদ এগিয়ে এসে খুব আলতো করে ওর থুতনিটা তুলে ধরল। মন খারাপ করছিস কেন পেঙ্গুইন? আমাদের সমস্যাটা এক রাতের নয় আরু। সমস্যাটা হলো সম্পর্কের পবিত্রতা। আজ তুই আমার হবু স্ত্রী, কাল থেকে হবি আমার হালাল স্ত্রী। এই দুটোর মধ্যে পার্থক্য খুব ছোট মনে হলেও আল্লাহর কাছে এরা পার্থক্য অনেক বড়। আমি চাই কাল কবুল বলার পর প্রথমবার স্ত্রী হিসেবে নিজের হাতে তোকে শাড়িটি পরিয়ে দিই। তখন সেই অধিকারটা আল্লাহ নিজেই আমাকে দেবেন, তার তার আগে নয়। আরহার ভেজা চোখ দুটো স্থির হয়ে রইল শেহজাদের মুখে। এই মানুষটা সত্যি অন্যরকম। ভালোবাসার উন্মাদনা আছে, আকাঙ্ক্ষা আছে, বহু বছরের স্বপ্ন আছে, তবু নিজের অনুভূতির চেয়ে আল্লাহর বিধানকে বড় করে দেখছে। আরহার বুকটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল। মৃদু হেসে মাথা নাড়ল সে। আচ্ছা, তাহলে কাল কাল কিন্তু নিজের হাতে শাড়িটা পরিয়ে দেবেন আমায়। আমি অপেক্ষা করব। শেহজাদের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। ইনশাআল্লাহ, কাল আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নটা পূরণ হবে। এতক্ষণে বিছানার ওপর রাখা ছোট্ট হলুদের বাটিটার দিকে হাত বাড়ালো সে। আঙ্গুলের ডগায় সামান্য হলুদ নিয়ে কয়েক সেকেন্ড আর হাত দিকে তাকিয়ে মুচকে এসে বলল, শাড়ি পরাতে পারিনি তো কী হয়েছে? অন্য একটা কাজ কিন্তু অনায়াসে আজ করতে পারি। আরহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? শেহজাদ খুব ধীরে অসম্ভব যত্ন নিয়ে আরহার ডান গালে হলুদ ছুঁয়ে দিল। স্পর্শটা এতটাই কোমল ছিল, সেই উষ্ণ স্পর্শে আরহার পুরো শরীর হালকা কেঁপে উঠল। বুকের ভেতরটা ধক করে উঠল। নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। লজ্জায় চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। শেহজাদ মুগ্ধ দৃষ্টিতেই সেই লজ্জায় রাঙা মুখটার দিকে তাকিয়ে খুব হাসতে বলল, এটাও আমার একটা স্বপ্ন ছিল, যা এখন পূরণ হয়ে গেল। আল্লাহুম্মা বারিক লাহা। আল্লাহ তোকে সব সময় এভাবে হেফাজতে রাখুন। আর মাত্র একটা রাত আরও, তারপর সারা জীবন তুই আমার, আর আমি শুধু তোর। লজ্জায় আরহা মাথা নিচু করে ফেলল। ঠোঁটের কোণে অজান্তেই ফুটে উঠল এক টুকরো তৃপ্তির হাসি। সে একটু হলুদের স্পর্শ যেন হাজারটা না বলা ভালোবাসার ভাষা হয়ে নিঃশব্দে রয়ে গেল দুজনের মাঝখানে। শেহজাদ আঙুলের ডগায় আবারও সামান্য হলুদ তুলে নিল। আর হাত দিকে এক দৃষ্টে তাকিয়ে মৃদু হেসে বলল, কিন্তু এক গালে দিলে তো হবে না পেঙ্গুইন। মানুষ আবার বলবে হবু বউকে ঠিকমতো হলুদই লাগায়নি। আমি আবার এত কিপটে নেই, বুঝলি? আরহা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আচ্ছা দিন, কিন্তু শুধু একবার, তারপর না। কেউ দেখে ফেলবে শেহজাদ ভাই। দিচ্ছি তো, দাঁড়া চুপ করে।
আর মাত্র একটুখানি, তারপর আমি নিজেই চলে যাব। কথাটা বলে শেহজাদ অত্যন্ত যত্ন করে আরহার অন্য গালেও আলতো করে হলুদ ছুঁয়ে দিল। তারপর কপালের একপাশে জমে থাকা ছোট চুলের গোছাটা সরিয়ে খুব সাবধানে সামান্য হলুদ ছোঁয়ালো। শেহজাদের প্রতিটি স্পর্শই আরহার বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপুনি হচ্ছিল। লজ্জায় সে চোখ তুলে তাকাতেও পারছিল না। মনে হচ্ছিল হৃদস্পন্দনের শব্দ বুঝেই পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছে। শেহজাদ মুগ্ধ হয়ে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল। মৃদু স্বরে বলল, মাশাআল্লাহ, আজ তোকে দেখে চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে রে পেঙ্গুইন। হুম, সত্যি সুন্দর লাগছে। আর আমার ভাইয়ের হলুদের ছোঁয়া তো আরও বেশি কিউট লাগছে, তাই না শেহজাদ ভাই? একদম ঠিক বলে আর শেষ করতে পারল না শেহজাদ। চমকে পিছনে ফিরে তাকাতে দেখলো মায়া, শিউলি আর সিমরান ওদের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। আর ওদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবিদ ইসলাম। আসলে তিনি এসেছিলেন শুধু একবার মেয়েটাকে হলুদের সাজে দেখবে বলে, কিন্তু এসে যে এমন একটা মুহূর্তের সাক্ষী হয়ে যাবে সেটা কল্পনাতেও ছিল না। হঠাৎ করে সিমরানদের সাথে আবিদ ইসলামকে দেখে বেশ লজ্জায় পড়ে গেল দুজনেই। সাথে সাথে একে অপরের থেকে এমনভাবে ছিটকে সরে গেল যেন কারেন্ট শক খেয়েছে। তা দেখে উচ্চ স্বরে হেসে উঠল তিনজনই। ভাইয়া, একটু সাবধানে রোম্যান্স করবেন তো, না হলে আমাদের মতো এমন অনেকেই কাবাবের হাড্ডি হয়ে যাবে, বুঝলেন? তাছাড়া দরজাটাও ঠিক মতো লাগাননি, ঠেলা মারতেই খুলে গেছে। হয়তো একটু শব্দ হয়েছিল দরজায়, কিন্তু আপনারা রোম্যান্সে এতটাই ব্যস্ত ছিলেন যে খেয়ালই করেননি। কথাটা বলে হেসে ফেলল মায়া। মায়ার এমন লাগামহীন কথাবার্তায় সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে গেলেন আবিদ ইসলাম। মেয়ে জামাইয়ের এমন একটা মুহূর্তে বেশ লজ্জায় পড়ে গেছেন তিনি। কী করবেন ভেবে না পেয়ে কাশির ভান করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন। আমি পরে আসছি, তোমরা থাকো। কথাটা বলে ঘুরে চলে যেতে উদ্যত হলেন তিনি। শেহজাদ ও আরহা একে অপরের দিকে তাকিয়ে বোকা হাসলো। এরপর শেহজাদ মাথা চুলকে কিছু বলতে গিয়েও আর বলতে পারল না। শেষমেশ কারোর দিকে না তাকিয়ে হলুদের বাটিটা বিছানার উপর রেখে তাড়াহুড়ো করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। শেহজাদ বেরিয়ে যেতে সবাই কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে রইল। এরপর সবার দৃষ্টি গিয়ে পড়ল আরহার উপর। ব্যাস, পরক্ষণে ঘর জুড়ে হাসির রোল পড়ে গেল। আরহা দুহাত দিয়ে মুখ ঢেকে লজ্জায় মাথা নিচু করে বসে রইল। গাল দুটো লাল হয়ে উঠেছে। মায়া আর সিমরান হাসতে হাসতে একে অপরের গায়ে হেলে পড়ল। আর আবিদ ইসলাম মৃদু হেসে অসহায় ভঙ্গিতে মাথা নেড়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে। চারদিকে এখন উৎসবের আমেজ। মির্জাবাড়ির উঠোন তৈরি করা হয়েছে ছোট্ট গায়ে হলুদের স্টেজ। ফুলের গন্ধে আর মানুষের হাসি আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো বাড়ি। আরহা আর শেহজাদকে ইতিমধ্যে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হবে হলুদের আনুষ্ঠানিকতা। সোহাগ অনেকক্ষণ আগে অনুষ্ঠানে এসে পৌঁছেছে। সঙ্গে এসেছেন মনোয়ারা বেগম আর শাহজাহান সাহেবও। তাদের দুজনকে পরিচিতদের সঙ্গে বসিয়ে দিয়ে সোহাগের চোখ দুটো যেন অস্থির হয়ে উঠল। আজ দুপুরে শিহাবের ফোনে নমির ছবি দেখে কৌতূহলবশত জিজ্ঞেস করতে জানতে পেরেছিল নমি আসলে শেহজাদের বড় বোন। খবরটা শুনে বেশ অবাক হয়েছিল সোহাগ। তার মাথায় তখন থেকে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নমে যদি সত্যি শেহজাদের বড় বোন হয়, তাহলে সে টিউশনি করে কেন? জীবনে এত দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়ার প্রয়োজনই বা কী? শেহজাদের সঙ্গে তো 6 বছরের বন্ধুত্ব। কই কোনোদিনও নমির কথা তো তার মুখে শোনেনি সে। একে একে কতগুলো প্রশ্ন মনের ভেতর জমে আছে সোহাগের। কিন্তু প্রশ্নগুলো মনের ভেতর জমে থাকলেও এই মুহূর্তে সেগুলোর উত্তর জানার কোনো উপায় নেই। তাই আপাতত সেগুলো নিজের মনে গুছিয়ে রেখে সে ঠিক করলো বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলে একদিন সময় নিয়ে শেহজাদদের সঙ্গে কথা বলবে সে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দুপুরে সত্যিটা জানার পর থেকে তার ভিতরে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিয়েছে। অনুষ্ঠানে আসার পর থেকেই সেই অস্থিরতা যেন আরও বেড়ে গেছে। অজান্তে তার দৃষ্টি বারবার ভিড়ের মধ্যে নমিকেই খুঁজে ফিরছে। আজ তার ছোট ভাইয়ের বিয়ে। বড় বোন হয়ে নমি নিষ্ঠে এসেছে। যত দূরত্বই থাকুক, বাইরের জীবনে এমন একটি দিনে না এসে কি থাকা যায়? সোহাগের চোখ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কেন যেন মনে হচ্ছে একবার নমিকে না দেখলে আজ তার মনটা কোনোভাবে শান্ত হবে না। এমন ভেবে খুঁজতে খুঁজতে হঠাৎই ভিড়ের মাঝখানে সোহাগের দৃষ্টি থেমে গেল। সামান্য দূরে দাঁড়িয়ে আছে নমি। এক হাতে ফোন কানে ধরে কারোর সঙ্গে কথা বলছে, অন্য হাতটা আলতো করে শাড়ির আঁচল সামলে রেখেছে। হালকা সোনালি আভাযুক্ত রাজকীয় কাতান শাড়িতে আজ তাকে যেন অন্যরকম লাগছে। গাঢ় মেরুন আর সোনালির জরির সূক্ষ্ম নকশাগুলো সন্ধ্যার আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। নিচু করে বাঁধা ঢেউ খেলানো বড় খোপা জুড়ে সাদা বেলি ফুলের মালা, কানের চেন টানা দুল, কপালের ছোট টিপ আর সোনার গয়নাগুলো তার সৌন্দর্যে যোগ করেছে এক নিভৃত রাজকীয়তা।
সোহাগ অজান্তে হাঁটা থামিয়ে দিল। মুহূর্তের জন্য চারপাশের কোলাহল যেন কানে পৌঁছালো না। চোখ দুটো শুধু স্থির হয়ে রইল নমির উপর। বুকের ভেতরটা কেমন যেন অকারণে ধক করে উঠল। মনে হলো এতক্ষণ ধরে যে অস্থিরতাটা তাকে তাড়া করে বেড়াচ্ছিল, তার কারণটা বুঝি এই মানুষটি। সে কোনো শব্দ করল না, ডাকলো না, শুধু কিছুটা দূরে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে রইল। নমি তখনও ফোনে ব্যস্ত, তাই সোহাগের উপস্থিতিটুকু খেয়াল করল না। সে সামনে সারি থেকে একটা খালি চেয়ার টেনে একটু দূরে বসলো, এমন জায়গা যেখান থেকে নমিকে স্পষ্ট দেখা যায়, অথচ তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে না। কিছুক্ষণ পর নমির ফোন আলাপ শেষ হলো। ফোনটা রেখে হালকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে এগিয়ে এলেন মমতাজ বেগম। নমির সামনে দাঁড়িয়ে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে মুগ্ধ হয়ে বললেন, মাশা আল্লাহ, আজ তোকে ভীষণ সুন্দর লাগছে মা। কথাটা শুনে নমির ঠোঁটে লাজুকে চিলতে হাসি ফুটে উঠল। ধন্যবাদ আম্মু। দূর থেকে নমির কথা শুনতে পায়নি সোহাগ, কিন্তু ওর মুখে সেই হাসিটুকু দেখে অজান্তে সোহাগের ঠোঁটের কোণেও মৃদু হাসি ফুটে উঠল। অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়ল তার ভিতর। মমতাজ বেগম আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মা, নিধি আর ওর দাদি কখন আসবে? ওরা আগামীকাল খুব সকালে চলে আসবে আম্মু, টেনশন করিও না তুমি। এখন যাও, আর হাকে হলুদ মাখানো হবে। ঠিক আছে, আমি গেলাম, তুইও আয়। কথাটা বলে মমতাজ বেগম অন্য অতিথিদের দিকে তা এগিয়ে গেলেন। তিনি চলে যেতে নমি একবার আকাশের দিকে তাকিয়ে গভীর একটা শ্বাস নিল। তারপর অকারণে ঠোঁটের কোণে ফুটে উঠল শান্ত এক চিলতে হাসি। আজ অনেকদিন পর তার মনটা সত্যি একটু হালকা লাগছে। ভাবনার ঘরে ধীর পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎই সামনে না তাকিয়ে পেছনে ফিরে ঘুরতেই শক্তপোক্ত এক দেহের সঙ্গে সজোরে ধাক্কা খেল সে। অপ্রস্তুত হয়ে ভারসাম্য হারে পেছনের দিকে পড়ে যেতে নিতেই মুহূর্তের মধ্যে শক্ত দুটো হাত তাকে আগলে নিল। এক নিমিষে যেন সময় থমকে গেল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটার ভয়ে নমি অজান্তে লোকটার শার্ট মুঠো করে ধরল। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াতেই চোখ পড়ল সামনে মানুষটার দিকে। সম্পূর্ণ অপরিচিত একজন পুরুষ। লোকটা এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিটা এতটাই গভীর যে নমি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। মনে হচ্ছিল লোকটা যেন চোখ সরাতেই ভুলে গেছে। তড়িঘড়ি করে এক পা পিছিয়ে এসে নিচু স্বরে বলল, ধন্যবাদ আপনাকে, আমি আমি আসলে খেয়াল করিনি আপনাকে, তাই। লোকটা কোনো উত্তর দিল না। তা দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। লোকটার সামনে হাত দিয়ে নাড়া দিয়ে দেখল, কিন্তু তবুও তার কোনো সাড়ার শব্দ নেই, যেন তম্বা খেয়ে লেগে গেছে। এই যে শুনছেন, কিছু বলছি তো। এবার একটু জোরে কথাটা বলল নমি, তাতে যেন হুঁশ ফিরল তার। লোকটা মৃদু হেসে মাথা নেড়ে বলল, ইটস ওকে। এমনিতেই সুন্দরী মেয়েরা মাঝে মধ্যে একটু একটু হোঁচট খায়, সেটা কোনো বিষয় না। আসল বিষয় হলো সেই সময় তাদের সামলে দেওয়ার জন্য আমার মতো একজন লোক পাশে থাকা উচিত। তবে তোমার ভাগ্য ভালো, বুঝলে। ভাগ্যিস আমি পাশে ছিলাম, না হলে কী যে হতো। শেষ কথাটুকু বলে ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা একটুখানি হাসি ফুটিয়ে তুলল সে। নমি ভদ্রতার সূচক ছোট্ট একটা হাসি দেওয়ার চেষ্টা করলেও মুখের অস্বস্তিটা লুকাতে পারল না। চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল সে। লোকটা প্রথমে হালকা মজা করলেও মুহূর্তের মধ্যে বুঝে গেল তার কথাগুলো হয়তো নমিকে অস্বস্তিতে ফেলেছে। সঙ্গে সঙ্গে ঠোঁটের হাসিটা নরম হয়ে এলো। সে আর এক মুহূর্ত বাড়াবাড়ি করল না। এক পা পিছিয়ে গিয়ে ভদ্রভাবে বলল, ও সরি, মনে হচ্ছে আমি একটু বেশি বলে ফেলেছি। আসলে আমি মজা করেছিলাম, তোমাকে অস্বস্তিতে ফেলার কোনো ইচ্ছা ছিল না। নমি এবার মাথা তুলে তাকালো। লোকটার চোখে কোনো অশোভন দৃষ্টি নেই, বরং সেখানে আন্তরিক ক্ষমা প্রার্থনার ছাপ স্পষ্ট। সে মৃদু হেসে বলল, না না, সমস্যা নেই। লোকটা আশ্বস্ত হয়ে বলল, যাক, তা বলে বাঁচলাম। আমি তো ভাবছিলাম প্রথম দেখাতেই হয়তো খারাপ মানুষের তালিকার নাম লিখিয়ে ফেললাম। কথাটা শুনে নমির ঠোঁটের কোণে অজান্তে একটুখানি হাসি ফুটে উঠল। লোকটা এবার নিচের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, যেহেতু পরিচয় হয়ে গেল, তাহলে আনুষ্ঠানিকভাবে পরিচয়টা দিয়ে দিই। আমি জাওয়াদ আহমেদ, আরহাত চাচাতো ভাই। নমি অবাক হয়ে বলল, ও, চিনেছি আপনাকে, কিন্তু আমার জানা মতো তো আপনি বিদেশে ছিলেন, তাই না? হ্যাঁ, অনেক বছর ধরে দেশের বাইরে ছিলাম পড়াশোনার জন্য। অনেক দিন আগে ফিরেছি। দেশে এসে শুনলাম আমার ছোট্ট কাজিনের বিয়ে, তাই আর দেরি করিনি, পুরো পরিবারকে নিয়ে চলে এসেছি। তারপর হেসে আবার বলল, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িতে ঢুকেই প্রথম পরিচয়টা হলো দেয়ালের সঙ্গে নয়, আপনার সঙ্গে ধাক্কা খেয়ে। নমি এবার হেসেই ফেলল। ধাক্কা কিন্তু আপনি একা খাননি, আমিও খেয়েছি। এই শোনো, তুমি কিন্তু আমার ছোট, তাই তুমি করে বলছি। মন খারাপ করিও না আবার, বুঝলে? না না, সমস্যা নেই, মন খারাপ করব কেন? গুড গার্ল। তবে তুমি ঠিকই বলেছ, ধাক্কাটা দুজনে খেয়েছি।
শুধু পার্থক্য হলো তুমি সামলাতে পেরেছো আর আমি বোধহয় এখনো সামলাতে পারিনি। শেষ কথাটা খুব আস্তে বলল জাওয়াত। নমি অবশ্য কথাটার গভীর অর্থ বুঝতে পারল না, শুধু সৌজন্য বশত মৃদু হাসল। এরপর চারপাশে একবার তাকিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা, কাজিনের বিয়েতে তো এসেছেন, তাহলে এনজয় করুন। আমি যাই, ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হয়ে। কথাটা বলে মাথা নেড়ে বিদায় জানিয়ে দ্রুত ভিতরের দিকে চলে গেল নমি। জাওয়াত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নমি যতক্ষণ চোখের সামনে ছিল ততক্ষণ যেন সময়ও থমকেছিল। নমি মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার পরও সে একই দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ করে বুকের ওপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে দুপা টলমল করে পিছিয়ে গেল সে। ইয়া আল্লাহ! ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত তাকে ধরে ফেলল। এই ভাইয়া, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কখন থেকে খুঁজছি তোমায়। এসো, আম্মু রাকে, ছোট চাচিও খুঁজছে। জিহাদের কথায় কান দিল না জাওয়াদ। সে বুক চেপে ধরে কষ্টের অভিনয় করতে করতে দীর্ঘশ্বাস ফেলল। হয়ে গেছে রে। কি হয়েছে? জাওয়াদ চোখ বন্ধ করে বলল, প্রেমের বান মেরেছে আমাকে। আমি শেষ জিহাদ। আম্মুকে বলিস তার বড় ছেলে এবার পাগলা গারদে যাবে। জিহাদ ভ্রু কুঁচকে তাকালো। মানে, কি বলছো কিছু বুঝতে পারছি না। আর এভাবে চোখ বন্ধ করে আছো কেন? জাওয়াদ ধীরে ধীরে চোখ খুলে নমি চলে যাওয়ার দিকটা তাকিয়ে স্বপ্নমাখা গলায় বলল, নমি নামের এক সুন্দরী ললনা আমার কলিজাটায় এমন প্রেমের বান ছুঁড়ে বেড়েছে যে মনে হচ্ছে হৃদয়টা আর নিজের জায়গায় নেই। আমি শেষ ভাই। এ কোন অসুখে পড়লাম রে? জিহাদ কয়েক সেকেন্ড ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কপালে হাত ঠেকিয়ে বিরক্ত গলায় বলল, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছ ঠিকই, কিন্তু মনে হচ্ছে তোমার এই পাগলামির বিষয়টা এখনও ছাড়তে পারোনি। জিহাদের কথায় জাওয়াদ আবার হেসে ফেলল। চোখ দুটো আবারও ভিড়ের দিকে চলে গেল ওর। অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জাওয়াদের। এই পুরো দৃশ্যটা দূরে এক করে বসে দেখছিল লেফটেন্যান্ট সোহাগ ইসলাম। নমির হোঁচট খাওয়া অচেনা লোকটা তাকে আঁকলে ধরা, দুজনের চোখাচোখি, কথোপকথন, তারপর নমির ঠোঁটে ফুটে ওঠে সেই মৃদু হাসি। প্রতিটি দৃশ্য যেন ধারালো কাটার মতো এসে বিঁধল তার বুকের ভেতর। প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, নমি পড়ে যাচ্ছিল, লোকটা শুধু সাহায্য করেছে, এর মধ্যে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। কিন্তু যত সময় গড়ালো সেই যুক্তিগুলো একে একে ভেঙে পড়ল। সবচেয়ে বেশি খারাপ লাগলো যখন দেখলো নমি বিদায় জানানোর আগে ভদ্রতার হাসিটুকুও দিল। বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে জ্বলে উঠল। নিজের অজান্তেই দৃষ্টি গিয়ে আটকালো সেই ছেলেটার উপর। ছেলেটা এখনও নমির চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। তারপর আবার বুক চেপে ধরে কী সব নাটকীয় ভঙ্গি করছে। সোহাগ বিরক্ত হয়ে দৃষ্টি সরিয়ে নিল। নাটকবাজ, মনে মনে বিড়বিড় করে উঠল সে। কিন্তু দৃষ্টি সরালেও মনটা সরাতে পারল না। অদ্ভুত এক অস্বস্তি গ্রাস করে ফেলেছে তাকে। মনে হচ্ছিল কেউ যেন তার ভিতরে বসে বারবার খোঁচা দিচ্ছে। সে নিজেকে ধমক দিল, লেফটেন্যান্ট সোহাগ ইসলাম, তোর সমস্যা কী? নমি কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে হাসবে, কি করবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা নিয়ে তুই এত ভাবছিস কেন? কিন্তু কোনো উত্তর পেল না সে। শুধু বুকের ভেতরে অস্বস্তিটা আরও একটু বাড়ল। কেন এতক্ষণ দাঁড়িয়ে কথা বলতে হবে? কেন পরিচয় দিতে হবে? কেন হাসতে হবে? আর সবচেয়ে বড় কথা, শেষ সময় হাসবে কেন? সেই এক চিলতে ভদ্রতার হাসিটুকু যেন সোহাগের সহ্যের সীমা ভেঙে দিল। তার বুকের ভেতর অদ্ভুত এক দহন শুরু হলো। মনে হচ্ছিল নিজের খুব প্রিয় কোনো জিনিসের পাশে কেউ বিনা অনুমতিতে এসে দাঁড়িয়ে গেছে। যুক্তি বারবার বলছিল নমি আর কেউ নয়, কিন্তু মন সেই যুক্তি মানতে রাজি নয়। চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল সোহাগের। হাতের আঙ্গুলগুলো এত জোরে মুঠো হয়ে গেল যে আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে উঠল। বুকের ভেতরটা যেন কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্যটা। নমি হোঁচট খাচ্ছে, অন্য একজন পুরুষ তাকে জড়িয়ে ধরে সামলে নিচ্ছে। তারপর দুজনে কথোপকথন আর শেষে সেই এক চিলতে হাসি। সে আর এক মুহূর্তটাও ওদিকটায় তাকিয়ে থাকতে পারল না। মনে হচ্ছে আর একবার ছেলেটাকে দেখলে বোধহয় ও কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। রাগটা এতটাই তীব্র ছিল যে নিজের উপরও নিয়ন্ত্রণ রাখতে পারল না। সামনে থাকা চেয়ারটা সজোরে একটা লাথি মারল। লাথিটা এতটা জোরে ছিল যে চেয়ারটা কয়েক হাত ধরে ছিটকে গেল। আশেপাশে থাকা দু একজন বিস্মিত হয়ে তার দিকে তাকালেও সোহাগ সেদিকে ভ্রুক্ষেপ করল না। রাগে গজগজ করতে করতে দীর্ঘ পায়ে হনহন করে সেখান থেকে চলে গেল সে। কেন এত রাগ হচ্ছে? কেন এত কষ্ট হচ্ছে? সেই প্রশ্নের উত্তর সে এখনও জানে না। শুধু এতটুকু অনুভব করছে, নমির পাশে অন্য কাউকে দেখাটা তার সহ্য হচ্ছে না, একদমই না। রাত ঠিক 9টা বাজে। মির্জা বাড়ির নিচতলায় এখনও অতিথিদের কোলাহল শোনা গেলেও দ্বিতীয়তলায় এক কোণে
অবস্থিত শেহজাদদের বেডরুমে যেন অন্য এক উৎসবের আমেজ। সেখানে হইচই আর হাসি ঠাট্টায় মেতে উঠেছে মায়া, শিউলি, সিমরান, শিহাব, আরহার সমবয়সী কয়েকজন কাজিন এবং শেহজাদদের কাজিনরা। তাদের আজকে সবচেয়ে বড় পরিকল্পনা একটাই, সব পরিস্থিতি শেষ করে শেহজাদ আর আরহার আগেই এই ঘরে লুকিয়ে বসে থাকবে। তারপর সুযোগ বুঝে সবাই মিলে ওদের সঙ্গে মজা করবে। যদিও বিকেলেই দক্ষ হাতে পুরো ঘরের বেড ডেকোরেশন সম্পূর্ণ হয়েছিল, তবুও তাদের মন যেন তাতে ভরছে না। তাই কেউ সুগন্ধি ক্যান্ডেল জ্বালাচ্ছে, কেউ গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে সাদা বিছানার উপর, কেউ আবার রঙিন বেলুন ঠিক করে ঝুলিয়ে দিচ্ছে, যেন প্রতিটা কোণ আরও একটু সুন্দর হয়ে ওঠে। সবাই যার যার কাজে ব্যস্ত থাকলেও শিউলির মুখটা অদ্ভুতভাবে মলিন। ঘরের চারপাশে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আরহার বিয়েটা ঠিক মন মতো হলো না। ওর বিয়ে নিয়ে আমাদের কত পরিকল্পনা ছিল। আরহা নিজেও বলতো বিশাল আয়োজন হবে, 1 সপ্তাহ ধরে গান বাজনা, জমকালো গায়ে হলুদ, আলাদা মেহেদি অনুষ্ঠান সব হবে। কত কিছু করার স্বপ্ন দেখেছিল, অথচ আজ দেখো সব কিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল। কথাগুলো বলেই সে নিঃশব্দে বিছানার দিকে তাকিয়ে রইল। সিমরান মৃদু হেসে শিউলির পাশে এসে দাঁড়ালো। আসলে ব্যাপারটা তেমন না। এতদিন আরহা যতই শেহজাদ ভাইয়াকে ভালোবাসুক, ভাইয়ার জীবনটা সম্পর্কে তো ওর এতটা ধারণা ছিল না। কিন্তু গতকাল ফ্ল্যাট থেকে ফিরে আম্মু আর আমি ওকে শেরহা কুটিরে নিয়ে গিয়েছিলাম। সেখানে আম্মু ভাইয়ার পুরো জীবন, দায়িত্ব, নীতি সব কিছু খুলে বলেছে। একটু থেমে সে নরম স্বরে যোগ করলো, আমার মনে হয় সব জানার পর থেকে আরহা নিজেকে এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার নিজের ইচ্ছাগুলো স্বেচ্ছায় সরিয়ে রেখেছে। তবু বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। সেখানে একটু আনন্দ, একটু দুষ্টুমি, একটু হইচই থাকবে না? এটা কি মানা যায়? শিউলি তো ঠিকই বলেছে, কথাটা বলল মায়া। ওর কথার উত্তর দিল শেহজাদের একটা কাজিন। কোথায় মজা হলো না? বেশ তো মজা হলেই। গায়ে হলুদ হলো, শেহজাদ বিয়ে নিয়ে যাতে আপুকে মেহেদি পরিয়ে দিল। এরপর নিচে গান বাজনা হলো, ডান্স করেছি আমরা। গান না ছাই, এটা কোনো গান? এমন ছোটোখাটো বক্স তো আমাদের বাসায়ও বাজে। কিন্তু তাই বলে বিয়ের অনুষ্ঠান আর এটা কি এক? আসল কথা হলো মূল আনন্দেই নেই এই বিয়েতে, আর কখনো হবেও না মনে হয়। ঠিক তখনই দরজার বাইরে থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠ। কে বলেছে তোমাদের আনন্দ হবে না? সবাই একসঙ্গে ঘুরে তাকালো। দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে নমি, হাতে ট্রেতে 1 গ্লাস দুধ আর হালকা কিছু ফলমূল। ঠোঁটের কোণে শান্ত হাসি, চোখে মুখে আত্মবিশ্বাস। দেড়ো পায়ে ভেতরে এসে বেডসাইড টেবিলে ট্রেটা রেখে সবার দিকে তাকালো সে। আর মাত্র 2 মাস পর আরহার বয়স 18 বছর পূর্ণ হবে। তখন নতুন করে বড় আয়োজন করা হবে ইনশাআল্লাহ। তখন গায়ে হলুদ, মেহেদি, আত্মীয় স্বজন সব মিলিয়ে ঠিক যেমনটা তোমরা চেয়েছিলে তেমন একটা অনুষ্ঠান হবে। তার কণ্ঠে ভেসে উঠল দৃঢ়তা। আর যা হয়েছে সেটা আসলে পরিস্থিতির প্রয়োজনেই। এমনিতেই চারপাশে কত ঝুঁকি ছিল। ভাইয়া আর আরহার সম্মান রক্ষার জন্যই তাড়াহুড়ো করে তার বিয়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আরহা নিজেই চায়নি এখন কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন হোক, তবে পরে সব অবশ্যই হবে। কিন্তু ওরা তো কোনো দোষ করেনি আপু। আমি তো জানি ভাইয়া আর আরও সম্পূর্ণ নির্দোষ। কথাটা বলে নমির দিকে তাকালো সিমরান। তা শুনে মৃদু হাসল সে। আমরা সবাই জানি ওরা সম্পূর্ণ নির্দোষ, কিন্তু সমাজ তো সবসময় সত্যিটা জানে না। মানুষ চোখে যা দেখে সেটাকেই বিশ্বাস করে। তাই অনেক সময় নিজের সম্মান রক্ষা করে সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়, বুঝলে? নমের কথা শুনে ঘরের পরিবেশটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। শিউলির মন খারাপটাও যেন অনেকটাই কেটে গেল। হয়তো সত্যি কিছু স্বপ্ন সময়ের কাছে হেরে মেনে যায়, তবে সেই স্বপ্ন যদি একটু দেরিতে হলেও পূরণ হওয়ার আশা থাকে, তাহলে অপেক্ষাটা কখনো কখনো সুন্দর হয়ে ওঠে। চারপাশে একবার চোখ বুলিয়ে নমি সন্তুষ্টির হাসি হাসলো। ঘরটা এখন যেন স্বপ্নের মতো লাগছে। সাদা বিছানা জুড়ে গোলাপের পাপড়ি, চারদিকে হালকা সুগন্ধি ক্যান্ডেলের আলো, ছাদের সঙ্গে ঝুলে থাকা বেলুন, সব মিলিয়ে অপূর্ব এক পরিবেশ। বেশ সুন্দর সাজিয়েছে তো। হ্যাঁ আপু, আমারও ভালো লাগছে, সত্যিই তো সুন্দর। কিন্তু তোমরা কি করেছো এখানে? সব তো হয়ে গেছে, তাহলে চলে যাও এখন, আর থাকতে হবে না। মায়া দেখো তো গিয়ে আরহা তৈরি হলো কিনা। নমির কথা শুনে মুহূর্তে সবাই একে অপরের মুখের দিকে তাকালো। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু সবার চোখে মুখেই একই চিন্তা। এখন যদি সত্যি বেরিয়ে যায় তাহলে তো আজকের আসল মজাটাই মাটি, আর সেটা তো হতে দেওয়া যাবে না। তাই মায়া আলতো করে শিউলির কোনোয় খোঁচা দিল। শিউলি মুহূর্তেই বুঝে গেল কি করতে হবে। তাই চোখের ইশারা সবাইকে চুপ থাকতে বলল। এরপর কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপু, আমরা বরের ঘরটা এত সুন্দর করে সাজালাম, একটু ছবি তুলবো না বলুন? আপনি বরং গিয়ে দেখুন না, আর হ্যাঁ এতক্ষণে আসবে।
আমরা একটু ছবি তুলে হয়ে যাব। নমি সন্দেহ দৃষ্টিতে একবার সবার দিকে তাকালো, শেষ পর্যন্ত কিছু বলল না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে শিহাব দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই চাপা স্বরে হেসে উঠল। মায়া ফিসফিস করে বলল, তাহলে এখন আমাদের বাসর ঘর অপারেশন শুরু? মুহূর্তেই আবার সবাই গম্ভীর হয়ে গেল। শিউলি নিচু গলায় সবাইকে নির্দেশ দিতে শুরু করলো। দেখ শিহাব, এর আগেও অনেক অনুষ্ঠানে তুই ঝামেলা পাকিয়েছিস, কিন্তু খবরদার আজ কোনো ঝামেলা পাকাবি না। চুপচাপ যা বলবো তাই করবি। শিহাব ভুল নাচিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, বুঝেছি। আমি শিহাব আর সিমরান খাটের নিচে লুকাবো। মায়া, তুই আলমারির ভিতরে ঢুকবি। মায়া অবাক হয়ে বলল, আলমারির ভিতরে? কিন্তু ওখানে কিভাবে? দম বন্ধ হয়ে যাবে না তো? আরে কিচ্ছু হবে না, দরজা পুরোপুরি লক করা যাবে না, তাহলেই হবে। ওরা তো তৈরি হয়ে আসবে, তাই আজ রাতে আলমারির দরকার হওয়ার কথা না, তবু সাবধানের মান নেই। কথা বলতে বলতে শিউলি আলমারি খুলে ভেতরে তাকালো। তারপর সুন্দর করে ভাঁজ করা একটি হালকা সুতির শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিস বের করে বিছানার পাশে রেখে দিল। পাশাপাশি শেয়াজাদের জন্য একটি আরামদায়ক টি শার্ট আর ট্রাউজারও বের করে সুন্দরভাবে গুছিয়ে রাখলো। যদি পোশাক বদলানোর দরকার হয় তাহলে যেন ওদের আর আলমারি খুঁড়তে না হয়, তাহলে মায়াও নিরাপদে থাকবে। পরিকল্পনাটা শুনে সবাই মুগ্ধ হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। শিউলি আবার বলল, আর বাকিরা তোমরা সবাই দরজার বাইরে অপেক্ষা করবে। খবরদার কেউ কোনো শব্দ করবে না, একবার ধরা পড়ে গেলে কিন্তু সব প্ল্যান শেষ। সবাই একসঙ্গে মাথা নেড়ে বলল, ঠিক আছে। সবাই নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথা বলে মায়া দ্রুত আলমারির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। ঢোকার আগে একবার চারপাশে তাকে নিশ্চিত হয়ে নিল কোথাও কিছু এলোমেলো নেই। তারপর সাবধানে দরজাটা ভেতর থেকে এমনভাবে টেনে রাখলো বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভেতরে কেউ লুকিয়ে আছে। এদিকে শিউলি, শিহাব আর সিমরান বিছানার চাদর একটু নিচু করে খাটের তলায় কুটিসুটি মেরে শুয়ে পড়ল। জায়গাটা খুব বেশি বড় না হলেও কোনো মতে নিজেকে গুছিয়ে নিল ওরা, বাইরে থেকে যেন কারো চোখেও না পড়ে। সেজন্য চাদরের ঝুলটা ঠিক করে দিল শিউলি। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বাকিরাও নিজেদের অবস্থান নিয়ে নিল। কেউ দেয়ালের আড়ালে, কেউ করিডোরের বাঁকে, আবার কেউ সিঁড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। পুরো ঘর আর করিডোর জুড়ে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কিছুক্ষণ আগেও এখানে কতগুলো মানুষের উপস্থিতি ছিল। এ কথা বিশ্বাস করাই কঠিন। সবাই এখন শুধু অপেক্ষা করছে কখন নবদম্পতি ঘরে প্রবেশ করবে।